হয়তো নায়ককে খুব কম ব্যক্তি মনে রাখে, কিন্তু ভিলেনকে সবাই মনে রাখে। আমরা দিলবালের সিনেমাটার মামা ঠাকুরকে কিন্তু সবাই মনে রাখি, কিন্তু অজয় দেবগনের চরিত্রটা কেউ মনে রাখেনি। তাকে বাধা দেবে দিল্লির বাদশাহ, ট্রেনে ছুঁড়ে ফেলে দেবো বাংলার নবাব, গলা টিপে ঠান্ডা করবো, যার মাটি তার লাঠি। মেয়ে ছেলেগুলো গাল দিয়ে খাল ভরা ইয়া পাইছি নাই। আমি তো স্টেজ থেকে ওখান থেকে ওইদারকে যান বাড়ি যান, কি করবেন? তো আমি দেখছি। শুধু দেখছেন? হ্যাঁ দেখছি। কাল বৈশাখীর সন্ধ্যায় আকাশে যে মেঘটা উঠলো, সেকে শুধু জলেই ঢালবে না আগুনও জ্বালাবে? নমস্কার, আমি আপনার সামনে দীপক কুমার মাহাতো এবং আপনারা দেখছেন সুন্দরী পুরুলিয়া। প্রত্যহ শিল্পীর খোঁজ, বিভিন্ন জগতের বিভিন্ন শিল্পীকে আজ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি, মানুষ এখন এমন মোবাইল, সিরিয়াল, টিভির প্রতি এতটা আসক্ত হয়ে গেছে যে দিন দিন বিভিন্ন শিল্প আজকে লুপ্তির পথে। তো সেরকমই শিল্প হচ্ছে একটা যাত্রা শিল্প। আমরা 2010-12 কিংবা 2008 চলে যাই, তা আমরা দেখতাম যে বিভিন্ন নিউজ পেপারে, বিভিন্ন রকম আনন্দবাজার পত্রিকা বলুন, প্রতিদিন বলুন, এইসব পেপারে যাত্রার বড় বড় একটা হোর্ডিং থাকতো যে আজকে এইখানে যাত্রা আছে, কালকে এখানে যাত্রা আছে, পরশু। এমনকি বলিউডের শিল্পীরাও যাত্রা জগতে কিন্তু অভিনয় করতে আসতেন। এবং আমাদের পাশের গাঁটায় দেখতে পাচ্ছি যে শক্তি কাপুর এসে ভিলেনের রোল করছে, এবং এটাও দেখতে পাচ্ছি যে ও এসে বাংলায় আমাদের কথা বলছে। তো যাত্রাটা আমাদের এতটাই ফেমাস জিনিস ছিল। তো আজকে দেখুন, এই রঙিন দুনিয়াতে যাত্রা জগৎ কোথায় যেন হারিয়ে গেছে। যাত্রা হচ্ছে কিন্তু সেখানে দেখার জন্য কিন্তু দর্শকের ভিড় নেই। আজকে উপস্থিত হয়েছি পুরুলিয়া জেলার অন্তর্গত বান্দোয়ান থানার বান্দোয়ানে এমন একজন যাত্রা শিল্পীর বাড়িতে। ভিলেন চরিত্রের একজন নায়ক করালি প্রসাদ খাঁ। ওনার বিভিন্ন রকম চরিত্র আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ওনার কিছু কিছু অভিনয় দক্ষতা আপনাদের সামনে তুলে ধরবো। এবং উনি যখন স্টেজে উঠতেন তখন বিভিন্ন লোক ওকে গালাগালি করতেন। কিসের জন্য? তার রোলটার জন্য। রোলটা মানুষের মধ্যে এতটাই পরিমাণে ফুটাই তুলতেন। তো ওনার সঙ্গে আজকে কথা বলে নেব। এবং বয়স্ক হয়ে গেছেন, কিন্তু তা সত্ত্বেও যতটা সম্ভব ওনার কিছু অভিনয় দক্ষতা আজকে সুন্দরী পুরুলিয়াতে তুলে ধরবো। নমস্কার, নমস্কার। কেমন আছেন? এই এখন শরীর তো অসুস্থ, এখন ওই কিডনি রোগ হয়েছে, তো ডায়ালিসিসের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তো এখন দেখা যাক, ডাক্তার তো বলছে লাগবে না ডায়ালিসিস, এমনি ওষুধের দ্বারাই কমানো যায়, এটাই ডাক্তারবাবু বলছে। এই অভিনয় জগতে কিভাবে এলেন? আমি অভিনয় জগতে এসেছি মানে ছোটবেলা থেকেই, মানে যখন আমার 12 বছর বয়স, তখন আমি ওই ছোট নাটক, ওই পেটে খেলে পিঠে সয়, রবীন্দ্রনাথ ঠাকুর, এই দিয়ে আমার আরম্ভ। স্কুলে অভিনয় করতাম। স্কুলে অভিনয় করার পর আস্তে আস্তে যখন বড় হইলাম, তো 19 বছর বয়সে যাত্রা জগতে ঢুকলাম। প্রথম না যাত্রাই হচ্ছে ভৈরব গঙ্গোপাধ্যায়ের একটি পয়সা। আমি কে ঘোষালে রোল করেছি। কে ঘোষাল মানে একটা খতরনাক চরিত্র। খতরনাক চরিত্র মানে খতরনাক চরিত্র মানে কি, ওটা যে খুবই খতরনাক, এই আর কি। তো ওই চরিত্রে কিছু মুহূর্তকে আপনি তুলে ধরতে পারবেন আজকে আমাদের সঙ্গে? রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় ভারত জোড়া কালো টাকার কারবার করে কত টাকা তুমি জমিয়েছ কেউ জানে না, কিন্তু আমায় জানতেই হবে। দরকার হলে তোমাকে টেনে নিয়ে আসবো রক্ত নদীর মাঝখানে, যেখানে দেখবে শুধু রক্ত রক্ত রক্ত। একটি পয়সা রে একটা প্রথম সিন, সবরই এটা নারী চরিত্র, সবরই একটা নারী চরিত্র। ওর সঙ্গে ডাক্তার রূপের বিয়ে হবে। খারাপ দৃষ্টি পড়ে গেছে ওই সবরীর উপর একে ঘোষালের। আচ্ছা, ও রাস্তায় আটক করেছে সবরীকে। সবরী বলছে, কি এখানে দাঁড়িয়ে কেন? যান বাড়ি যান, কি করবেন? তো আমি দেখছি। শুধু দেখছেন? হ্যাঁ দেখছি। কাল বৈশাখীর সন্ধ্যায় আকাশে যে মেঘটা উঠলো, সেকে শুধু জলেই ঢালবে না আগুনও জ্বালাবে? নিবিড় নিশিত রাত, কালিজা ইসরায়েলের দাপাদাপি, নিদ মহলে ঢুকে হাতের শালিত ছুরি বসিয়ে দিলাম সুলতানের বুকে। ফিনকি দিয়ে উঠলো সাদা তাজা রক্ত, সেই রক্ত দু হাতে মেখে সেই দিন সিদিবাদার মসনদে বসে হলো মজফর শাহ মুবারক। যাত্রা বাদ দিয়ে আর কি করেন? যাত্রা বাদ দিয়ে আমি ছিলাম ফুটবলার, ছিলাম ডিস্ট্রিক্ট খেলতে। আমি ডিস্ট্রিক্ট, হ্যাঁ ফুটবল ব্যাকে খেলতাম, ব্যাক। কিন্তু আমি যখন আমার বয়স যখন কি বলে 30 বছর, তখন এইখানে দিঘি বলে গ্রাম আছে, চৌকান দিঘি, ওই গ্রামের ফাইনাল খেলা হচ্ছে আর কি, ফাইনাল এই শিল্ড ফাইনাল। ওখানে প্রচুর লোক। তো ওখানে একটা আমি হেড দিয়ে যাই যে একটা প্লেয়ার, আমার অপোজিট প্লেয়ার যে আছে, তার মাথাটা ফাটে যায়। সেইটা ওদের মানে রাগ হয়। এখন পুলিশ ছোটাছুটি করে, মানে লাঠি, তারপরে খেলা আবার শুরু হইলো। খেলা শুরু হইতেই
কি বলে ইয়া করলো, কিন্তু ও যে শিল্প ওদের মধ্যে রাগ হইলো, আমার পাড়া ভাঙিয়ে দিল, আরে পাড়া ভাঙিয়ে দিল। আমি হসপিটালে ভর্তি হলাম। প্রফেশনে কি করতেন? প্রফেশন নয়, প্রফেশন হইতে বললাম আমি কি বলে ক্লাস ছিল ক্যালাক ছিলেন বিপিসি ব্লক প্ল্যানিং, বান্দরবান ব্লকে। বানান ব্লকে। আমি বাইরে ছিলাম, পাড়া পাড়া ব্লকে ছিলাম, ওখান থেকে ট্রান্সফারে এখানে। এখন বয়স কত আপনার? এখন বয়স হচ্ছে আমার 74। আজকে যাত্রা জগৎ হ্যাঁ, বিলুপ্তির পথে, কি কি কারণ হতে পারে? প্রথম কারণ আমি বলবো টিভি সিরিয়াল। আমার মনে হয় যে টিভি সিরিয়ালে যেটা দেখায় হুম। সেটা কিন্তু কোনো আবেগ নাই। ও যে ক্লাইম্যাক্স, যেমন যাত্রায় একটা ক্লাইম্যাক্স আছে, যাত্রা মানে আবেগ প্রমাণ। আবেগ যদি না থাকে, ক্লাইম্যাক্স না থাকে, কি করে সম্ভব? তবে ইদানিং আমরা চেষ্টা করছি, এখানে দুটি অপেরা আছে, নাট্যগোষ্ঠী, আরেকটা হচ্ছে এখানে লোকনাট্য, এই সামনে। আচ্ছা, তো উদ্বুদ্ধ করছি যে যাত্রা পুরানো অবস্থাটাকে ফিরিয়ে আনতে পারে। রামকৃষ্ণ ঠাকুর নিজে বলেছেন লোক শিক্ষার আসর আচ্ছা, যাত্রা। আচ্ছা। এখনো তো, এখন বয়স হয়েছে, এখন আমি লড়তে চড়তে পারি না, বিউনি যেতে পারি না, কিন্তু আমার এখনো মনে হয় যেন যাত্রা করবো। যাত্রা জগতে হ্যাঁ? আপনি কোন কোন চরিত্রগুলো খুব ভালোভাবে মানুষের কাছে তুলে ধরেছিলেন? একটি পয়সা, হ্যাঁ। এটা যে ভিলেন চরিত্র, হ্যাঁ। হচ্ছে তোমার ওই যে বর্গীয় দেশে ভাস্কর পণ্ডিত, পণ্ডিত। কে তাকে বাধা দেবে, দিল্লির বাদশা ট্রেনে ছুঁড়ে ফেলে দেবো, বাংলার নবাব গলা টিপে ঠান্ডা করবো, যার মাটি তার লাঠি। এই যে ভাস্কর পণ্ডিত, এটা হচ্ছে বর্গীয় দেশে। ওইটা ছিল, জায়গাটার নাম হচ্ছে কি নাম, বল্লামপুরের কাছে, পেতলো, আচ্ছা, বল্লামপুর কাছে, বড় বাজাতে তো। ওর কাছে। ওখানে হেমন্ত মাস্টার ছিল, হেডমাস্টার ছিল। আচ্ছা, ওই বরাবর প্রত্যেকবার আমাদেরকে নিয়ে যেত। ওটা বইটা ছিল ইয়ালিসের বিপ্লব, অত্যাচার হচ্ছে, চাবুক মারছে, ইয়া করছে। তো একটা বয়স্ক লোক এতই আপ্লুত হয়ে গেছিল যাত্রায়, এতই গভীরভাবে মনোনিবেশ করেছে, যার ফলে ওর মধ্যে রাগটা আমার উপর পড়ে গেল। রাগ, ও বুঝতে, এই যে অভিনয় বুঝতে পারছেন না, ও সত্যিকারের ইয়া করতে লাঠি নিয়ে আমার মারতে গেছে। উনি বলতে চাইছেন যে ইয়াকে আমাদের গ্রামে এই অত্যাচার, ইয়াকে পিটে বাড়ি করা বলি। তখন আমি বলি, মাফ করবেন, এটা অভিনয়, আপনি আপ্লুত থেকে গেলেন, হয়তো এই আবেগে ইয়া করতে করেছেন, কিন্তু কিন্তু অভিনয়। শিল্পীর এটাই সব থেকে বড় পাওয়া, এইটা সবচেয়ে বড় পাওয়া আমার, যে আপনি এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিলেন মানুষের মধ্যে। পরিবেশটা যে তৈরি, যেটা যে ভিলেনের পরিবেশ, এইটাই দাম। কেউ যদি চপ্পল মারে সেটাই না। যেমন একটা ওখানে আরেকবার যে আমি এখন অভিনয় করছি, ওটা হ্যাঁ। ওটা হচ্ছে রাধার নিয়তি। রাধার নিয়তি বইটাই অভিনয় করছি। লাঠি আছে জমিদার। হ্যাঁ। আচ্ছা, ওই যে লাইট থাকে, সেই লাইটের ওধারতে মহিলা আর এধারতে হচ্ছে পুরুষ, ভাগ করা ক্লাস যাবে। আমি গেছি লাঠিয়াল নিয়ে একটা রোল বলছি আর কি, যে ওদের চোখ তো পড়বে না মেয়ে ছেলের দিকে। মেয়ে ছেলে, একটা মেয়ে ছেলে বুঝে খাল ভরা। কি রোল করতে করতে যাচ্ছিলেন? আমি অভিনয়, যে কি বলে, রাধা, রাধা আমি আমার নিজেরই বাগান বাড়ি দুল বই, এই রোল ছিল। তো মেয়ে ছেলেগুলো গাল দিয়ে খাল ভরা, ইয়া পাইছি নেই। আমি তো স্টেজ থেকে ওখান থেকে ওই ধারে গেলাম, লাইটে, ওই লাইটে চলে গেলাম, এমন গাল দিলে কল্পনা বাইরে। তখন ওদের মাস্টার মশাই বলছে, আরে ও কি দেখছো তোমরা, অভিনয় বটে তো। ওকে কিছু বলে না, অভিনয় করছিল উনি। তারপরে একদিন মাস্টার মশাই ডেকে পাঠালেন, মানে করালু আসুন, নিমন্ত্রণ করেছে, খাওয়া দাওয়া হইলো। তো একজন আরেকজন মাস্টার বলছে, উনার কি চরিত্রটাই এরকম, খারাপ লোক নাকি? তো বলছি হেমন্ত বাবু হেডমাস্টার বলছে, ওর মতো সরল লোকেই নেই। এত নিঃসিংস বলে, আর মোটেই নিঃসিংস নেই। এইখানে এখন পর্যন্ত মারাওয়ারি ছেলেরা হ্যাঁ। বড় হয়ে গেছে এখন, ওরা ওই যে ছোট ছোট ছিল তো, আমাকে দেখলে এখনো ভয় পায়। এখনো? হ্যাঁ, বিলেন ভয় পাই, আমি কি ভয়ের কিছুই নেই। যাত্রা জগতে কিভাবে এলেন? জগতে এসেছি আমি কবিতার মাধ্যমে। মানে আগে আমি কবিতা করতাম স্কুলে। আচ্ছা, ওই যেমন বিঘে দুই ছিল মোর ভুই, আরো ছবি গেছে ঋণে, বাবু বললেন বুঝিতে উপেন এই জমি নইব কিনা, ওই সব ছোট ছোট কবিতা করতাম। যেমন বলবীর বল তীর উন্নত মম শির, তীর এনে হারি নত শির ওই শিকর হিমাদ্রিনী, বল বিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক ভুলোক দুলোক ছেদিয়া খোদার আসন আরো ভেদিয়া উঠিয়াছে আমি মহাবিশ্বের বিশ্ববিধাত্রী, বলবীর বল চির উন্নত মম শির। এসব নাটক, কবিতা করতে। আচ্ছা, আচ্ছা। কোন চরিত্রে অভিনয় করে আপনি সব থেকে বেশি আনন্দ পেয়েছেন? আমি ভিলেন চরিত্রে আর শত করেছি, শত হাবুল গুন্ডা সব, কিন্তু ওটাও গেছিল, ওটা কান্না পাই যেত, এত সুন্দর রোল ছিল। ওইটার নাম হচ্ছে ভোরের মিছিল। হ্যাঁ। ভোরের মিছিল, ভৈরব গঙ্গোপাধ্যায়। বইটায় আমি
ওই কি বলে হাবুল গুন্ডার রোল করছে। হাবুল গুন্ডাই ওটাই নায়ক বলতে গেলে। হাবুল গুন্ডাই গোটা চরিত্রটা বইটাই। আর ওখানে যে কুন্দন সিং আছে, কুন্দন লাল আগরওয়াল, তা ওই যে ভিলেন, ওইটা ভিলেন। আর এইটা আমি এটা আমি সব একটা হাবুল গুন্ডার মধ্যে মনে আসে যে যদি আমি আমার ছেলেটা, ওর ছেলে ছিল, একটা ছেলে হয়েছিল, ওই যে ছেলেটা যদি আমার ঘরে, তো ছেলে তো মানুষ হবে নাই, আমার ঘরে ছেলে তো কি বলে গুন্ডাই হবে, আমি গুন্ডা যখন ও গুন্ডা হবে। আমি এই ছেলেকে যদি অন্য কাউকে, অন্য ভদ্র ঘরে ঢোকাতে পারি তাহলে ভদ্র হয়ে যাবে, এটা ওর চিন্তা ভাবনা। আর ওই ভদ্র ঘরে ছেলেটা আমার ঘরে আনলে আমি গুন্ডা হবে, তাইলে আমার ছেলেটা মানুষ ছিল, এই গুন্ডা হবে। তো সেরকমই একটা মহিলাকে কি বলে চয়েস করলো, সেটা হসপিটালে ভর্তি আছে, সেটা আবার কি বলে এক দারোগার বউ, দারোগার স্ত্রী। আচ্ছা। ওকে টিম টিম আলো জ্বলছে সবুজ রঙের, বেডের কাছে সবুজ রঙের টিম টিম টিম। সেই সময় আমি গুন্ডা, আমি আমার ছেলেটা কোলে নিয়ে আর আমি বদলা দিয়ে যাচ্ছি। আমি হাবুল গুন্ডা আমার ছেলেটা নিয়ে করে বদলা দিয়ে যাচ্ছি। ওখানে বদলাইলাম, যখন বদলাই করে ফিরে আসছে তখন আমার যে মানসিকতা, আমি পিতা, আমার যে টান ছেলের প্রতি, সেটাকে আকর্ষণ করেছে হাবুল গুন্ডাকে। ও আর যেতে পারছে না ছেলেটাকে নিয়ে, ধরা পড়ে যাবে, তবু যেতে পারছে, কাঁদছে। সেই মুহূর্তটা আমি চুপ থাকতে পারি না, আমার চোখে জল পড়ে গেছিল, প্রচণ্ড জল পড়ে গেছিল। আধ সেকেন্ড আমি আধ মিনিট আমি চুপ, স্টেজের মধ্যে আলো ছিল, আমি একদম চুপচাপ হয়ে গেছিলাম। পরমটার বলছি কিন্তু যে আমি চুপচাপ, ওইটা চোখে জল পড়েছিল প্রচুর। ওই বিয়ে আসতে ওই ছেলের টান, বইটা পরিণতি দেখাচ্ছে যে ছেলেটা ছেলে গুন্ডাই হয়েছে, আর ভদ্র করে ছেলে ভদ্র হয়েছে। এটা হচ্ছে দিনগত কারণ। এমনও কখনো ঘটনা ঘটেছে যে আপনারা কোনো জায়গায় প্রোগ্রাম করতে গেছেন, যাত্রা শেষ হয়ে গেছে এবং বাড়ি আসার পথে আপনাকে দেখে কিন্তু কটূক্তি। কটূক্তি করছে যে এই ব্যক্তিটাই কালকে রাতে এরকম করছে? আমার এখানে হয়েছে, এখানে হয়েছে। বইটা ছিল অপরাধ, ও অভিনয় করলে, অভিনয় শেষ হয়ে গেছে, আমি ঘর যাচ্ছি, ওকে রাস্তায় বেঁচে বেঁচে এই লোকটা মাপ পা দিবে রাস্তায় বলছে আর কি, একজন মহিলা বলছে এই লোকটা ঘরটা কোথায়, এই ব্যাপার হয়েছে। একটা আবার ঘটনা বলি, এক ফিমেল আমার এটা জীবনের, আচ্ছা। মানে এতটা আমি আবেগ পূরণ হয়ে গিয়ে কল্পনা বেরিয়ে, ওরা পরিহাটি ছিল ফিমেলটা ভালো, পরবর্তীকে যাত্রায়, কলকাতা যাত্রায় চলে যায়। অসীমা নাম করে। আচ্ছা। আচ্ছা, ও কি বলে করছে, রিহার্সাল হচ্ছে, তো আমি অভিনয় চলে গেছি, ও থমকে দাঁড়াই গেছে, অভিনয় করতে করতে, রিহার্সাল বটে তো, থমকে দাঁড়াই গেছে, বলছি সোনালী বাবু বিরাট আবেগ তো, দারুণ যে আপনি অভিনয় বা করেন, আমরাও করি, কিন্তু জিনিসটা এগুলো মানে আবেগটা এত এত জোর ক্লাইম্যাক্সটা উঠেছে, ওই রোলটা ক্লাইম্যাক্সটা, ক্লাইম্যাক্স উঠলে তবে তো জনগণ হাঁ করে তাকাবে। আর দেখুন টিভি সিরিয়াল চলছে তো চলছেই, আর কোনো হাঁ করার কিছু জিনিস দেখায় না, যাত্রায় দেখায়। ভবানন্দ ওই প্রজাপতির বাচ্চাটা কার হে, ওইখানে প্রজাপতি হচ্ছে, বুঝতে পারছেন, প্রজাপতি রাধাকে দেখাচ্ছে, প্রজাপতি, ওই প্রজাপতির বাচ্চাটা কার হে, তবে ভবন ওই যে আগে আগে ওইটা আপনার জন্যই প্রথমদি ওই চিহ্ন, তো ওইটা দেখি তো বললাম পুরো গরম হয়ে গেছিল। একটা ঘটনা বলছি, একটা দুটি মারারি ছিল, মারারি বয়স্ক লোক, ওদের আগে জায়গা আমার যাত্রায় আগে সিট রেখে দেওয়া হতো, ওরা দুজন আসতে বুড়া মারারির, আর করা থেকে তো আমরা যুদ্ধ করছি, ঐতিহাসিক বই, আমি আর হাবলু, মানে যুদ্ধ হয়েছি তোরাল দিয়ে। তখন বলছি আচ্ছা লোক তো, এরা এইখানে যুদ্ধ করতে চলে গেল, আর গ্রিন রুমে এরা তাহলে মরে যাবে, মারি মরে যাবে কিন্তু, মানে অরিজিনাল দেখো, এক মনে যে শুনেছে, এটা ওই একটু লড়বে নাই, ও মানে অভিনয় দেখতে আমাকে গাল, তোমরা অমন কেন অত্যাচার করো, বলে এটা লয় দাদু, ওইটা হচ্ছে অভিনয়, এটা হবে কি, এটা আর না করলে আপনারা শুনবেন কি করে। একটা খারাপ হয়েছিল, একটা খারাপ হয়েছে, একটা দুর্ঘটনা ঘটেছিল। বইটা যে 42-এর বিপ্লব, আচ্ছা, আমাদের যে মিহির দাস আছে তো, ও অভিনয় করে আমার সঙ্গে, 17 করে। মিহির দাসের বোন, আমার বোন একটা ছোট বিপ্লবী দলের হয়ে কাজ করছে, ছোট 10 বছর কাজ করছে, আজ কাজ করতে করতে ওকে ধরা পড়েছে। আচ্ছা, তো ওকে কি বলে দারোগা ভীষণ মারতে
অজ্ঞান হয়ে যায়। আর এখন লাইট মানে একটু গোলমাল হইতে যাওয়াতে মানে সেই সময় তলে লাইটটা না পড়ে উপর দিকে লাইটটা দিচ্ছে, যেটা সার্চেল লাইট যেটা দেয় লাল আলো করে, তলে তলে ফাঁকা দিচ্ছে। এখন আমাকে তো বেরিয়ে যাবে, অত্যাচার করতে বেরিয়ে যাবে, ও ও গেট গোড়ায় পড়েছি, আমি আন্দাজ করতে পারি না, ওর মাথায় বুকটা পড়ে গেল, সত্যিকারে সেন্সলেস হয়ে গেল ও আগে। তখন কিন্তু ভাগ্যি ভালো এই বিপ্লবী ছিল, যে বিপ্লবী সে তখন ও কোলে নিয়ে বেরিয়েছে, কোলে নিয়ে বার হচ্ছে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, কেউ যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সে সাগর তীরে বলি বলে ও কোলে নিয়ে যায়। ভাগ্যি ভালো ও মরেছে বলে, নাহলে কি যে হতো কে জানে। ওইটা বাবা মাথারে লাগে গেল, চোটটা লাগিয়ে দিল, এটা একটু একটু লাগিয়ে হইতে হবেই, এটা আবেগের হয়ে যায় কোনো সময়। এক জায়গায় একটা যাত্রা চলছে, হুম। প্রম্পট, যে প্রম্পট বলে হ্যাঁ। যার কাজটা, এই প্রম্পটের কাজটা সম্বন্ধে আপনি কতটা সহমত? আমি বলবো যে এই প্রম্পটারের উপর নির্ভর করা কখনোই উচিত নাই, কখনো কোনো সময় চিন এক তো যখন যাত্রা হয় হুম। তখন যে অভিনয় করছে ও প্রমটা খুঁজে পাবে না, যদি সত্যিকার অভিনয় করে হ্যাঁ। তাহলে প্রমটার লোককে দেখতেই পাবে না, জনগণকে নামে মাত্র দেখে, জনকে বলতে পারবে না এই কোথায় দাঁড়ায় আছে, ও তো আপ্লুত একদম গভীর চলে যায়, তো ও তো কাউ চিনতে পায় না অভিনয় করতে দেখে রে, ও ডায়লগ জানে। তো কি বলে প্রমটার যদি যাত্রা ভালো যাত্রা করতে হয় প্রমটের উপর নির্ভর করে যাত্রা করা যায় না। সেরকম কিছু আক্ষেপ যেটা হয়তো আপনি চেষ্টা করেছিলেন কিছু করার জন্য কিন্তু সেটা হয়নি? আমি তো চাইছিলাম এখানে একাডেমি, যাত্রা একাডেমি এখানে আমাদের বর্তমান এমএলএ বলেছিল করবো, এখনো পর্যন্ত হয়নি। যে আপনাকে দিয়ে করাবো, আপনি থাকবেন একাডেমিতে পরিচালনা করবেন। এক ধরনের কিছু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন? পুরস্কার মানে সোনার মেডেল লইতে পাইছে, ওটা কম্পিটিশন ছিল, কম্পিটিশন পাইছে, সোনার মেডেল পেয়েছেন? সোনার পেয়েছি, আটটি সোনার মেডেল। আচ্ছা আচ্ছা। আর একটা রূপার পেয়েছি, রূপার একটা পেয়েছি, রূপার একটা আছে, ওটা ওই মুর্শিদ গুলিখা নাচ পড়ে। আচ্ছা। আর সোনার মেডেল পেয়েছি একটি পয়সায়। একটি বছর। হ্যাঁ। আচ্ছা। রাজ্যপাল দিয়েছিল 3,000 টাকা। কত সালে এটা? ওটা ওটা কংগ্রেস আমল ছিল, ওটা হয়ে গেল প্রায় কমসে কম 74 সাল। 74 সাল। হ্যাঁ, 74, মানে বলা যেতে পারে যে প্রায় 1974। 50 বছর। হ্যাঁ, হয়ে গেল 50 বছর। তখন 3,000 টাকার মূল্য এখন অনেক মূল্য। কয়েলি বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ। ভালো থাকবেন। নমস্কার।